এই যে এই ভেঙে গেছে এটার সাথে মনে হয় লাইগা ভাঙছে রে ব্যাটারির গাড়ি। যেটা বলতেছিলাম ওইটাই কি ঘটছে? হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম ওইটাই ঘটছে। সবাইকে মোটামুটি আটকায় দিচ্ছে, হ্যান্ডেল বাঁকা হয়ে নিচে চলে গেছে। ওই যে সামনে গাড়ি থামায় রাখছে। Bismillahirrahmanirrahim. Hey everyone, this is Said Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. Hey, আজকে একটা হলুদ সিএচআর সামনে নিয়ে হচ্ছে আমাদের ভিডিওটা শুরু করতেছি। আল্লাহ না করুক যে এটা রোহান ভাইয়ের সিএচআর হোক, ওনার সিএচআর হইলে এটা নিয়ে ভালো মন্দ কিছু বললে উনি আমাকে ধরে বসবে। অ্যান্ড একটু উকি দিয়ে দেখি কে চালাইতেছে। আসলে কি রোহান? ও না না না, অন্য লোক চালাইতেছে। যাক ভালো। এই অল্প সিসির বাইকগুলো একটু বেশি বেশি পাওয়ার দেখায় কেন? রাস্তা ফাঁকা পাইলে একটা ঢাকা মেট্রো কিভাবে আমাদের দুজনের মাঝখান দিয়ে বের হয়ে গেছে ব্যাপারটা বুঝছেন? পাওয়ার কম থাকলেই মানুষ পাওয়ার বেশি দেখায়। আচ্ছা যাই হোক, ব্যাপারটা আসলে তা না, সবারই তাড়াহুড়া। আমি একটু আস্তে ধীরে চালাইতেছিলাম। আর আমি ইদানিং একটু বাইকটাকে আস্তে চালাই, আপনারা খেয়াল করছেন কিনা। আমি একটা জিনিস আমার মনের ভিতরে গেঁথে নিছি যে আসলে একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার চেয়ে একটু দেরিতে বাসায় যাওয়া ভালো, এবং একটু দেরিতে যাওয়া ভালো কখনো না যাওয়ার চেয়ে। এটা একদম মনের ভিতরে গেঁথে নিছি। কিন্তু এটা কি ব্যাপার, দিন দুপুরবেলা এরকম ট্রাক চলানো বাংলাদেশের রাস্তায়, ঢাকার রাস্তায় দিনে নিষেধ। এরা ট্রাক তো চালাইতেছেই, সাথে আবার একটা মেশিনও ক্যারি করতেছে। রোজা রমজানের দিনে মনে একটু ছাড় দেওয়া হয়েছে। এই যে ট্রাক চলতেছে, ট্রাক তো দিনে চলতে দেওয়া হয় না, আর এইখানেও মাল ক্যারি করে ট্রাক চলতেছে। কিরে ভাই, রোজা বলে কি নিয়ম কানুন সব উল্টাপাল্টা হয়ে গেল? আচ্ছা, সামনে তো মেলা জ্যাম পড়ছে। এই রাস্তা দিয়ে আসাটা আমার ভুল ডিসিশন ছিল রে, ভুল ডিসিশন ছিল। ননিছি ছি 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 রে ছি রে ছি। ও মাই গড, ঢাকা শহরে লিচু চিন্তা করা যায়। ঠিক আছে, সুন্দর লিচু ধরছে ছোট ছোট। এই লিচুগুলো যদি হয় তাহলে তো ব্যাপারটা অন্যরকম একটা জোশ হবে। এটা তো আমার খেয়াল রাখতে হবে। তা হাত দিয়ে ধরা যাবে না যদিও, আর ধরলে ওই নিচ থেকে আর্মি গুলি করে দিবে। একদম আর্মি স্পোর্টস কন্ট্রোল বোর্ডের সামনে লিচু গাছগুলোতে সেই লিচু ধরছে। কামুম ধরলেও তো পারতো। যাক, সমস্যা নাই। এই জ্যাম পার হয়ে আজকে কখন যে পৌঁছাইতে পারবো তা আল্লাহই ভালো জানে। এই কাকলি বনানী সিগন্যালটা কাদের দখলে জানেন? এই যে আসতেছে যে দুইজন, এই যে ওনাদেরই মূলত দখলে। ওনারাই এখানে ভিক্ষা টিক্ষা করে। তবে এখন আগের মতো ওরকম অ্যাগ্রেসিভ নাই, ওনারা অতটা আক্রমণাত্মক ভূমিকায় থাকে না। আগে তো গাড়ি টাড়ি থামায় সামনে জামা কাপড় খুলে একাকার একটা অবস্থা করতো দেখছি, বাট এখন অনেকটাই ভদ্র হয়েছে। এমনিতেও আমি দেখছি, আমি টুকটাক গাড়ি টাড়ি নিয়ে বের হইলে দেখছি যে ওরা চায় টাকা, কিন্তু আপনি যদি না দেন আর কি, ওরকম জোর করে না। কিন্তু আগে একটা সময় ভাই, মানে ওদেরকে দেখলেই ভয় লাগতো। ওই টাইমটা খুব অ্যাগ্রেসিভ ছিল। আসলে ওইভাবে ওরা ওদের জায়গাটা বানায় নিচ্ছে। মানে এখন মানুষেরও বুঝ হয়েছে যে ওদেরকে তো আসলে কাজের ব্যবস্থা করে দেওয়া হয় না, ওদেরকে কাজে নেওয়া হয় না। তো সেখানে ওরা কি করবে? এগুলা না করে ভিক্ষা করে খায় আর কি। যাই হোক, সবাই আমরা মানুষ। এখন ওরা একটু অন্যরকম বলে ওদেরকে ছোট করে দেখার কিছু নেই। ওরাও আল্লাহর সৃষ্টি, আপনি আমিও আল্লাহর সৃষ্টি। এই হলো অবস্থা। সেই একটা মজার খেলা শুরু হয়েছে এখানে। যারাই উপরে দিয়ে আসছিল ওই যে পেছন থেকে আবার ঘুরে চলে যেতেছে, কারণ উপরে দিয়ে যারাই আসতেছে ওই সামনে সার্জেন্ট দাঁড়ায় আছে উইথ নৌবাহিনীর সদস্য, ধুমায় মামলা দিয়ে দিতেছে। যারাই অর্ধেক আসছিল এদিক দিয়ে আবার তারা ফেরত যাইতেছে, চোরের মতো উকি ঝুঁকি পারতেছে। কেন রে ভাই, এটা নিষেধ একটা জিনিস, মানুষের হাঁটার জায়গা। আর তোরা নৌবাহিনী সদর দপ্তরে যে লেখায়, নৌবাহিনী সদর দপ্তরের সামনে দিয়ে তোদের এরকম অন্যায়টা করতে হবে? এটার উপরে দিয়ে যেতে হবে? আয় আয়, এই যে একজন ঠেলা আনতেছে, মানে বুদ্ধি কইরা উইঠা তো গেছেই, কি করবে? ঠেলা আনতেছে কেন? নাকি নষ্ট হয়ে গেছে? ওই একজনের বুদ্ধি দিতেছে যে দাঁড়া দাঁড়া দাঁড়া, ঠেলা নেই, বলবো বাইক নষ্ট হয়ে গেছে, বুঝছস? আরে কেস খাবি না? বলতেছে আরে ভাই যদি কেস কইরা দেয়, জানে না, দেখ আমি ব্যাপারটা দেখতেছি। এনে যে সুন্দর মতো যাইতেছে, যাই সামনে যায় ধরাটা খাবে। এই আপনারা ফুটপাথ দিয়ে কেন? বলবে ভাই আমাদের বাইক নষ্ট। এই নামায় দিছে বুদ্ধি করে ঠেলা সামনে নিয়ে নামায় দিছে। আমি কিন্তু ঘটনাটা বানায় বলছি ভাই, আপনারা কেউ আবার সিরিয়াস নিয়েন না। সামথিং রং, এখানে কিছু একটা হয়েছে। হয়তো কোনো একটা গাড়ির সাথে কোনো কিছু লেগে গেছে বা কোনো একটা ঝামেলা এখানে হয়েছে। অবশ্যই কোনো একটা ঝামেলা এখানে হয়েছে। যাক, অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা সামনে গেলেই বোঝা যাবে। চলে না গাই, কি যে দেখি আর কি যে বলি আমি। এই যে সাইকেল নিয়ে উনি যে উল্টা আসতেছে, এটা কি কোনো দোষের কিছু না? আচ্ছা, সাইকেল রাস্তা দিয়েও চলবে, ফুটপাথ দিয়েও চলবে, কিন্তু মোটর সাইকেল চললেই দোষ।
আমি একটা জিনিস দেখছি ভাই, যারা রোড ট্যাক্স দেয় না, যারা রোড পারমিশন নাই যাদের, যেমন রিক্সা, সাইকেল, এগুলো যা খুশি তা রাস্তায় করতে পারতেছে, কিন্তু আমরা রোড ট্যাক্স দিয়েও কিছু করতে পারতেছি না। এই যে এই ভেঙে গেছে, এটার সাথে মনে হয় লাইগা ভাঙছে রে ব্যাটারির গাড়ি। হ্যাঁ, এখানে একটা দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা থেকে সার্জেন্ট এসেছে এন্ড কেউ এখন ফুটপাতে উঠতে সাহস পাইতেছে না। চিন্তা করেন একটা জিনিস, একটা আর্মি হেডকোয়ার্টার, এখানে যাতে কেউ ফুটপাতে না উঠে, এই কারণে এই যে এগুলা দিয়ে রাখছে, এই জিনিসগুলা দিয়ে রাখছে। মানে ওরাও জানে যে এখান দিয়ে উঠবে, কোনো আর্মি হেডকোয়ার্টার বাইকারদের মানার সময় নাই, এই যে এগুলা দিয়ে আটকায় রাখছে। কি একটা অবস্থা, মানে বাইকাররা কি করে এগুলা। ভাই তুমুল জ্যামে পড়ছি আজকে, খবর আছে। মানে এখানে অনেক বড় বড় গাছ আছে, দেখছেন 3টা গাছে পুরো এলাকাটা ছায়া বানায় দিছে এদিকের। টাইম অ্যান্ড রাস্তার ডিসিশনটা নেওয়া ভুল হয়ে গেছে। 4:45 বাজে, আমি সাইডের রোড দিয়ে যাও একটু আগে আসছি। মেন রোডের অবস্থা এরকমই দেখতেছি, হচ্ছে একদম স্টাফ রোড ফ্লাইওভার থেকে সামনে কত দূর পর্যন্ত যে এই অবস্থা, এটা বুঝতেছি না। এখন কি করব, কোন দিক দিয়ে যাব, কিছুই বুঝতেছি না। যে খন্ডা এক রোডটা সুন্দর, কিরকম প্লাস্টার কালার লাগতেছে। কালারটার মধ্যে ম্যাট ভাব কেন, পিছনের কালারটা মনে হয় পরে করছে। আচ্ছা, হবে কিছু একটা, আমার কি, চলেন দেখি চলেন দেখি এদিক দিয়ে কোনাকাঞ্চি দিয়ে কিভাবে কি বের হয়ে কই যাওয়া যায়। পুরাই ফাবর হয়ে গেল আজকে। বের হওয়ার টাইমটা এরকম একটা ভুল ডিসিশন আমি নিতে পারলাম। আর যদি বেরোইছিলাম এই ডিয়াবাড়ি দিয়ে যেতাম, এই রোড তো এরকম আমি জানি, চাই না শুনে ভুল করছি আজকে এটা আমি। ও দেখো, আমার বাম দিক দিয়ে আরেকটা ঢুকছে। কত দিক দিয়ে যে কত মোটর সাইকেল ঢুকে, মানে সে তো আমার হাতেই লাগাই দিতেছে। বাহ, সেই। আসো কোলে ওঠো, কোলে নিয়েই চলে যাবো আজকে, যে কোলের সামনে আসবো। একটা জিনিস খেয়াল করলাম, সামনে যে বাসটা, এই বাসটা মহিলাদের উঠতে দিতেছে না, কিন্তু পুরুষদের উঠতে দিতেছে। ফার্স্টে একটা মহিলা আসলো, একটা মেয়ে আসলো, আসার পরে উঠতে চাইলো, বলল যে জায়গা নেই, বললো যে আমি দাঁড়াই যাব, তারপরে উঠতে দিল না। তারপরে যে এরকম একের পর এক পুরুষ লোক উঠতেছে। এরপর আরেকটা মহিলা আসলো, তাকেও বলে দিল জায়গা নাই, সে বললো না আমি দাঁড়াই যাব, তাকেও উঠতে দিল না। তারপরেও বেশ কয়েকটা পুরুষ লোক উঠলো। এই ঘটনাটা কেন? ও, ভিতরে তুমুল চাপাচাপি ভাই, তুমুল চাপাচাপি। এই চাপাচাপির মধ্যে পুরুষ লোক উঠে চাপাচাপি করতেছে, ঠিক আছে, বাট একটা মহিলা যদি উঠে তাহলে এটা নিয়ে একটা কি হবে, এটা তো বুঝতেই পারতেছেন। মহিলা যদি এরকম চাপাচাপির মাঝখানে পড়ে, এটা নিয়ে একটা গ্যাঞ্জাম হইতে পারে। পূর্ব এক্সপিরিয়েন্স মনে হয় এরকম কিছু আছে, এই জন্যই নিষেধ করা হয়েছে যে এই ভিড়ের মধ্যে মহিলাদের না উঠানোর। কিন্তু এরকম একটা টাইমে, এই ইফতারের আগে, মানে এই সময় সবার হচ্ছে বাসায় যাওয়ার তারা, এই টাইমে যদি মহিলারা না যাইতে পারে, ওরা কি রাস্তায় দাঁড়ায় থাকবে? মানে ওদের জন্য কি কোনো একটা ব্যবস্থা করা যায় না? আমার মনে হয় এই ভিড় ভাট্টার টাইমে একটু মনে হয় সিটের ব্যবস্থাটা বাড়ায় দেওয়া উচিত। মহিলাদের জন্য তো বাসে কয়েকটা সিট বরাদ্দ থাকে, ওইটা মনে হয় একটু বাড়ায় দেওয়া উচিত। কারণ পুরুষ লোক চাপাচাপি করে যাতাযাতি করে কিন্তু যাইতে পারে, বাট ওর মাঝখানে একটা মহিলা পড়লে তো এটা কি হবে, এটা আমার মুখে বলে আপনাদের মনে হয় বোঝানোর দরকার নেই। তাহলে এই একটা বন্দোবস্ত করা উচিত আমার মনে হইতেছে, বা এটা অবশ্যই সরকারের কোনো ভালো একটা উদ্যোগ নেওয়া উচিত, কারণ ওনাদের ব্রেন তো আমার ব্রেনের চেয়ে অনেক বেশি। অবশেষে আসতে পারছি হচ্ছে এই মানে কি পার হইলাম, কাকলি বনানি পার হইলাম। সময় হচ্ছে অলমোস্ট 5টা, 4:53। কতক্ষণে কই যাইতে পারবো কে জানে। সামনে এক্সপ্রেসওয়ে দেখে একটা ব্যাপার মনে পড়লো, পুলিশদের কিন্তু ভালো ভিউ ব্যবসা হইতেছে এক্সপ্রেসওয়ের উপরে। আপনাদের সামনে এরকম ভিডিও পড়ছে কিনা দেখবেন, যে যেখানে 40 স্পিড বা যেখানে 60 স্পিড বা যেখানে ধরেন 80 স্পিড, 80-র জায়গায় যদি 84ও উঠে যায়, দেন থামাবে, থামায় দেখাবে যে দেখেন, বলেন তো আপনার স্পিড কত ছিল? সে বলবে কি যেন খেয়াল করি নাই। ভাই সারাদিন তো কেউ মিটারের দিকে তাকায় থাকে না, তাহলে সামনে খেয়াল কে রাখবে? 2-3 স্পিড বেশি এটা উঠতে পারে। হ্যাঁ, ধরলাম 2-3 স্পিড, 4 স্পিড উঠাটা অন্যায় হয়েই গেছে। এখন জাতির সামনে এই ব্যাপারটা ভিডিও করে ফ্ল্যাশ করে ভিউ ব্যবসা এবং ডলার ব্যবসা করাটা কি পুলিশের ঠিক হইতেছে? আমি এর আগে এটা নিয়ে ভিডিও বানাইছিলাম, আজকে আরেকবার বলি ভাই, যদি এরকম হয় যে হ্যাঁ এটা সচেতনতার জন্য এই ভিডিওটা পাবলিশ করতেছে, ডিএমপির পেজ থেকে করুক, পুলিশের পার্সোনাল পেজ থেকে কেন করবে? পুলিশ কি ভ্লগার? ডিউটি টাইমে তাকে কি ভ্লগ করার জন্য রাখা হয়েছে? মানে তাহলে আমাদেরকে পুলিশে চাকরি দেওয়া হোক, আমরা তো ভ্লগে মোটামুটি অনেক এক্সপিরিয়েন্স, তাই না? অনেকদিন ধরে করতেছি, আমাদেরকে ভ্লগার হিসেবে পুলিশে চাকরি দেওয়া হোক না, তা তো না।
তাহলে আমার মনে হয় যে এই জিনিসটা মোটেও উচিত না যে একটা ফ্যামিলি থেকে মহিলা রিকোয়েস্ট করতেছে, পুরুষ রিকোয়েস্ট করতেছে যে মামলাটা কইরেন না, অ্যান্ড সে সতর্ক করতেছে। ভাই এইভাবে তো মানুষকে ছোট করার কোনো মানে হয় না। আমার মনে হয় পুলিশের ভিউ ব্যবসা বন্ধ করা হোক, ক্ষমতাকে কাজে লাগায় সেই জিনিসটা দেখায় মানুষকে ছোট করে অপমান করে ওই ভিউ কামায়া, ডলার কামায়া, মানে ভাই অনেক টাকা কামায় তো তারা, লাখ লাখ টাকা কামাইতেছে বেতনের চেয়ে বেশি। এখন এগুলা বললে তো আমি আবার খারাপ হয়ে যাব, বাট আমার মনে হয় এই ব্যাপারটা বন্ধ করা একদমই উচিত। কারণ ভাই আমারও তো একটা মানিজ্যত আছে, আমার যদি আমি রং করতেই পারি, এখন এটা যদি সবার সামনে আমার এরকম উল্টাপাল্টা আচরণ করে বা এই ধরনের কোনো ভিডিও বানায় আপলোড দেয়, ভাই আমার একটা মানিজ্যত আছে না। আমার সাথে যদিও হয়তো এরকম কিছু হবে না, কারণ জানেন তো যদি আমার সাথে এরকম কিছু হয় তাহলে আমি মাসের 30 দিন ওইখানে দাঁড়ায় থাকবো যেখানে ওই পুলিশের ডিউটি, আর উনার অন্যায় তো আমি খুঁজে বাইর করবোই। আমি আবার লোক হিসাবে খুব খারাপ ভাই। একটা ঘটনা আপনাদেরকে বলি, এক লোকের কাছে ভাই আমি টাকা পাইতাম তো অনেকের কাছেই, এক লোকের কাছে টাকা পাইতাম, অ্যান্ড সে ফোন দিলেই ফোন ধরতো, কিন্তু টাকা দিত না ভাই। টাকা ধরেন যে এই কাল দিচ্ছি, পরশু দিচ্ছি, ভাই এই যে আসার কথা ছিল, ভাই আপনার অ্যাকাউন্টে তো জমা দিয়ে দিচ্ছি, আমার লোক দাঁড়ায় আছে। তা আমি তাকে প্রত্যেক দিনই ফোন দিতাম, ভাই বলেন না কখন দিবেন, যখন বলতো তখনই, আচ্ছা ঠিক আছে ভাই আজকে না কালকে আবার ফোন দিব, আবার সকাল থেকে ফোন দিতাম। তো লাস্টের দিকে সে ওই তার আসলে বাদটা ভেঙে গেছিল যে সে আর পারলো না। তাকে আমি লাস্টের দিকে প্রায় 200-র উপরে ফোন দিচ্ছিলাম একদিনে, মানে তার ফোনে অন্য কোনো ফোনই আমি ঢুকতে দেই নাই, কারণ অন্য ফোন যখন না ঢুকতে পারবে তখন তো তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে। আর আমি খালি ফোনই দিতেছিলাম যে ভাই দেন না, পরে সে ফোন ধরা বন্ধ করলো, পরে ওই যে ওইরকম 200-250 বার ফোন দিছিলাম ভাই, অ্যান্ড তারপরের দিন সে আমাকে টাকা দিয়ে দিচ্ছিল। তো ব্যাপারটা হলো এরকম, যে যেরকম তার সাথে ওরকম জিনিসটা আমি করতে পারি, তো এই কারণে আমার সাথে একটু এই ধরনের কাহিনী কিছু কমই হয়। আর যারা না জেনে করছে তারা বিপদে পড়ছে, এই হচ্ছে মেইনলি কাহিনী। যাই হোক, অনেকটাই আমরা চলে আসতে পারছি কাছাকাছি। আর আমি জানি না সামনের এই সিগন্যালটা আবার কতক্ষণ আমাকে দাঁড়ায় থাকতে হবে। এটা হলো কি সিগন্যাল? প্রধানমন্ত্রীর যে কার্যালয়, ওটার সামনের যে সিগন্যালটা। আর এখান দিয়ে আবার একটা ইউটার্নও আছে, ধর গাড়ির ইউটার্নের ফাপড়ে পড়ে গেছে, ধর ওর বাম পাশ দিয়ে ওদিক দিয়ে বেড়ে যাই, তাহলে ফাপড়। আল্লাহ আল্লাহ, কি একটা জ্যাম আজকে শহরে ভাই, পুরা মাইরা ফেলছে আমারে। দেখেন একটা অবস্থা, ভাবছিলাম সাইকেল নিয়ে হয়তো শান্তি আছে, কাঁধে টাধে করে ফুটপাতের উপর দিয়ে বা যে কোনো জায়গা দিয়ে বের হয়ে যাওয়া যায়, কিন্তু ঢাকা শহরের জ্যাম এখন এমন একটা অবস্থায় পৌঁছাইছে যা যে দাদা ভাই ভেলোস সাইকেল নিয়ে হেলমেট পরেও যেতে পারতেছে না, আর ভাইজান TOTEM টোটেম সাইকেল নিয়ে হেলমেট ছাড়াও যেতে পারতেছে না। আর উনি ফুলফিল গেটআপে আছে, উনি মোটামুটি গেটআপে না থাকলেও সাইকেল নিয়ে তো আছে, বাট যেতে পারতেছে না ভাই, সবার সাথেই যেতে হইতেছে। সাইকেল নিয়েও শান্তি নাই, মোটর সাইকেল কোনো কিছু নিয়ে শান্তি নাই ভাই। অবস্থাটা হয়ে গেছে আসলে খুব খারাপ। একটা কথা বলে না যে শুই ফেলার জায়গা নাই, মানে এরকম ভিড়। তো ঢাকা শহরের অবস্থাটা হয়ে গেছে ওরকম, এখানে আসলে শুই ফেলার জায়গাটা পর্যন্ত নাই বলতে গেলে। কোনো রাস্তা কোনো কিছু ওই পার দেখেন না, একদম ম্যানিকুইন চ্যালেঞ্জ, সব দাঁড়ায় আছে। এই সাইকেল আমার এত আগে আসলো কেমনে? সাইকেলের তো স্পিড আছে ভাই, আমার চেয়ে আগে এসে পড়ছে। আচ্ছা যাক, আমার মনে হয় এবার আর জ্যামে পড়তে হবে না, আর একটা ছোট্ট সিগন্যাল খাইতে হবে হচ্ছে IDB ভবনের সামনে, অ্যান্ড এই তো তারপরে কি হবে আমি আসলে জানি না। ও আচ্ছা, আমি বেরিয়েছি কেন এটা তো বলি নাই। আমার কাছে একটা এক্সট্রা ক্যামেরা ছিল, মানে আমার এক্সট্রা ক্যামেরা 2টা, ওখান থেকে একটা আমার একদমই লাগে না। আর আমি চিন্তা করে দেখলাম ওটা ফালায় রাখলে নষ্ট হয়ে যাবে, অ্যান্ড ওটা সেল করে দিই। অ্যান্ড মারিয়া আসতেছে, ওরে ক্যামেরাটা দিয়ে দিব, ও এটা নিয়ে যা খুশি করুক, এটা ওর ব্যাপার। ওরা হিরো 9-এর যে সেটআপটা, ফুল সেটআপটা ওরে দিয়ে দিতেছি বিক্রি করে দেওয়ার জন্য। অ্যান্ড এবার অনেকে বলতে পারেন যে আপনার ক্যামেরা বিক্রির আগে কেন আমাদের জানান না? হ্যাঁ, আসলে ওই সেকেন্ড হ্যান্ড বাইকের মতো সেকেন্ড হ্যান্ড ক্যামেরাও আমি কেনা বেচা যেটা করতে যাই, যারা এগুলো ভালো বুঝে তাদের সাথেই আমি ডিলটা করে ফেলি। কারণ এটা অ্যাড দিব, 100 জনের সাথে কথা বলা, এই সেই হাবি যাবি ভাই, অনেক ঝামেলা। আর এই তো এটাই। ও ইদানিং আমি বুঝলাম না একটা ব্যাপার, কেন যে এরকম সুন্দর একটা ব্যাপার আল্লাহ দিয়ে দিছে, রোজা দেখে কিনা জানি না, এত সুন্দর একটা আবহাওয়া, রাতে পুরো শীতের দিনের আবহাওয়া পাই আমরা। দিনে মোটামুটি গরম থাকলেও বিকেলের পরে এসে একটা সুন্দর ওয়েদার ভাই, মানে সেই একটা ওয়েদার সেই। এবারের রোজাটা প্রথম দিকে মানুষের গরমে একটু কষ্ট করতে হইলেও এই লাস্টের দিকে এসে এবারের রোজাটাতে আসলে খুব একটা কষ্ট মনে হয় না কারো করতে হইতেছে। গরমের কষ্টটা, ক্ষুধার কষ্ট তো রোজায় তো এটা করতেই হবে, কিন্তু গরমের কষ্টটা মনে হয় না কারো আর করতে হইতেছে। এই গাছটা দেখেন না, পাতা টাতা পরে খালি কাণ্ডগুলো আছে। অ্যান্ড ভাই এই রোডে সাবধান সবাই, আমি এটা বারে বারে বলি, আজকেও বলতেছি। এই রোডে অনেক সময় মোবিল টোবিল পরে থাকে টার্নিংগুলাতে, মোবিল বা গিয়ার অয়েল, আর ওইখানে কিন্তু বাইকের চাকা পড়লেই ফুচুক ভাই, একদম ছেঁচড়ায় ছিলে টিলে যাবেন।
তাই এই রোডে সবাই সাবধান। এই কি সুন্দর পাতা উঠতেছে, পুরো বসন্তের রিয়েল ফিল। অ্যান্ড যেটা বলতেছিলাম ওইটাই কি ঘটছে? হ্যাঁ, এই যে যেটা বলতেছিলাম ওইটাই ঘটছে। সবাইকে মোটামুটি আটকায় দিচ্ছে, হ্যান্ডেল বাঁকা হয়ে নিচে চলে গেছে। ওই যে সামনে গাড়ি থামায় রাখছে। কি হয়েছে ভাই? কি দেখে সবাই দাঁড়ায়? ও হুদাই দেখবার লাগছে। আরে পুলিশ তো রাস্তা শের রাখছে। আরে লোকটা ব্যথা পাইছে, ওই গাড়ির পিছনে এসে মেরে দিছে। এই যে এই জায়গাটা কথা বলছিলাম না ভাই, এই রোডটা কিন্তু বেশ রিস্কি একটা রোড। দেখেন অ্যাক্সিডেন্টের কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট আমার চোখের সামনে পড়ে গেছে। মানে এইখানে অহরহ এই ধরনের অ্যাক্সিডেন্ট হইতেই আছে। একদিন আমার চাকা পিছলা হয়ে গেছিলো, তো এরপর থেকে আমার টনক নড়ছে। আর এখন থেকে আমিও এই রোডে সাবধানে চলি অ্যান্ড বলি সবাইকে সাবধানে চলতে। অ্যান্ড সামনে আবার এটা কি কাহিনী ঘটছে, শিওর এখানে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে একই রোডে একই সাথে এত দুর্ঘটনা নাকি না, দূর কি একটা অবস্থা পড়ছে। জ্যাম বানায় দিচ্ছে অ্যাক্সিডেন্ট। বাম দিক দিয়ে মোটরসাইকেল চলতেছে দেখছি, তো ভাবছি যে 2 বাস মনে হয় সামনে কিছুরে মারছে, বাট না। এখানে দেখছেন সিগন্যাল কত বড়। লাইফে একটা ভুল করে ফেললাম, ওই পাশ দিয়ে ভিতর দিয়ে চলে যেতাম, তাহলে অল্প সময় যেতে পারতাম। কারণ এই সিগন্যাল আজকে কবে যে ছাড়বে, কখন যে ছাড়বে ভাই বোঝা পুরাই মুশকিল। চলে আসছি আমরা আগারগা। সেই এই উল্টা চালান কেন ভাই? এটা উল্টা চালানোটা এটা একটা অভ্যাস হয়ে গেছে আমাদের। যাই হোক, এই ব্যাপারে আমি আর কথা বাড়াবো না, জাস্ট এতটুকুই বলবো, হুদাই উল্টা চালায়েন না এই সমস্ত রোডে। এটা একটা ছাপড়ি রোড, এখানে সবাই অনেক ফাস্ট চলে। আইসা আপনাকে সামনে থেকে যখন মেরে দিবে তখন বাণিজ্যটা আপনার থাকবে, উল্টা এসে মার খাইলে এই হলো অবস্থা। এই বাচ্চারা এখানে কি সুন্দর খেলতেছে। ও মা, এ তো আমাদের কোলে তুলে ফেলতে চাইছিল, হলার লাগাইছে। ও আচ্ছা, উনি তো আবার এই রোডের রাজা, যেহেতু হলার লাগায় ফেলছে। এদিক থেকে একটা গাড়ি আসার কথা, গাড়িটা কি আসছে? এটাই সম্ভবত। ও হ্যাঁ, এটাই তো। ভেতরে তো অনেক মানুষ দেখা যাইতেছে, অন্ধকারের ভিতরে অনেক লোক। এই যে দেখেন, এই যে কি কাজটা করছে। প্রথমেই হচ্ছে ফার্স্টে আমারে উঠাইছে গাড়িতে, এন্ড দেন এখানে কি একটা শোরুমে আসলো, আইসা দেন এই যে করছে শপিং। এন্ড শপিং করে এখন আবার এখান থেকে হাঁটতেছে। আর আমি ফোনে কথা বলতে বলতে এদের হারায় ফেলছিলাম, এখন আবার মোটামুটি পাওয়া গেছে এদেরকে, যে এখানে আইসা পাইছি। ওরে ভাই, মার্কেটের সামনে যে ভিড় দেখেন, রাস্তা মার্কেটের সামনে সব ভিড়ে ভিড়ে ভিড়াকার হয়ে গেছে এখানে। শপিং এর উপরে শপিং হচ্ছে। একটু আগে শার্ট কিনছে, যদি আমার একটা দেওয়া হয়েছে। এন্ড আরো কিছু জিনিসপত্র কিনে হচ্ছে আমরা 60 ফিট দিয়ে ফিরতেছি। আর অনেকদিন পর আমরা আজকে 4 ফিটে 4 ফিট পেছনের সিট ভাই, পেছনের সিট এত বেশি মজার। ভাঙ্গা চূড়া দিয়ে যে আসলাম, মানে মনে হয় যে ভালো দামি প্রাইভেট কারে বসে আছি, ক্যাপসুলে বসে আছি, এরকম লাগে। আর ঈদ একটা ব্যাপার স্যাপার 60 ফিটে একদম ঘোরাঘুরি করতেছে, মার্কেট টার্কেট না। আসলে এগুলো মিথ্যা কথা, কারণ 60 ফিটে না ওইরকম খাওয়া দাওয়া মার্কেট ওরকম ভাবে যাবে নাই। 60 ফিট সারা বছর একই রকম, ঈদ উপলক্ষে স্পেশাল ভাবে সাজে নাই। মোটরসাইকেল আছে, বাট মোটরসাইকেল আগের মতোই, মানে কেনা বেচা বাড়ছে, বাট আছে না যে একটা মার্কেট টার্কেট জামা কাপড় 60 ফিটে ওরকম নাই। ইলেকট্রনিক্স, ফ্রিজ টিভি, সিডি ভিসিআর, তারপরে হচ্ছে এই বাইক, এগুলাই। তবে 60 ফিটে এখনো গাড়ির শোরুম হয় নাই। এটা কিন্তু যারা গাড়ির ব্যবসা করেন চিন্তার বিষয় না ব্যাপারটা, একটা গাড়ির শোরুম কিন্তু নেওয়া যায় এখানে চাইলে। এই যে বলতে না বলতে অল্প কিছু খাবারের দোকান চলে আসছে, কাইজান নাকি যেন নাম। সুভাইদের সাথে অনেকক্ষণ ঘুরলাম ফিরলাম, শপিং টপিং করে টুরে। দেন উনি বাইকও আনতে গেছিল মূলত, ওই যে একটা 4V যে নীল, ওই নীল 4Vটা এনে দিয়ে দেন বের হয়ে যেতেছি। আর চলেন বাইকে উঠি, তারপর কথা বলি। রাস্তাঘাট কিন্তু এখন আর আগের মতো অতটা ভিড় হয় না, মোটামুটি একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে অলরেডি। এই কাপড়টা আমাকে বেশ উপকার দেয়, মানে বাইকে অনেক ধুলা টুলা পড়ে তো, বা ভিজলে টিজলেও এই কিচেন টাওয়ালগুলো আসলে খুবই হেল্পফুল একটা জিনিস। বাজাজ বন্ধ হয়ে গেছে, বাইক ফেরি বন্ধ হওয়ার উপক্রম, কাছাকাছি সময় চলে আসছে বন্ধ হওয়ার। আর ঘড়িতে এখন সময় হচ্ছে কয়টা বাজে, 9:59। দেখেন ডান পাশের লুকিং গ্লাস ঠিক আছে, বাম পাশেরটার অবস্থা দেখেন। মানে কার যে পেছনে খুঁচা দেয় এই লুকিং গ্লাস, বাইকটা পাইলেই লুকিং গ্লাসটা একটু বাঁকা করে দিয়ে যেতে হবে। এরকম কিছু লোকের কিছু বদ অভ্যাস আছে, লুকিং গ্লাস পাইলেই বাঁকা করে দেওয়া যায়। এই বদ অভ্যাসটা আসলে আমাদের পরিহার করা উচিত, কারণ একটা বাইকারের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে এই লুকিং গ্লাসটা বাইকিংয়ে। আর এটা যখন উল্টাপাল্টা হয়ে যায় তখন অনেক রকম বিপদই হইতে পারে একটা বাইকারের। হ্যাঁ,
যাক, সেই বেরোইছিলাম বিকেলের আগে অ্যান্ড এখন ফিরতেছি হচ্ছে রাতে একটু আড্ডাও দিব টুপি চত্বরে, অ্যান্ড আড্ডা দিয়ে তারপরে চলে যাব বাসায়। এই হচ্ছে আজকের প্ল্যান। তাই মনে হয় আজকের এই ভিডিও থেকে রাত 10টার সময় বিদায় নিয়ে নিই। হোপ রাখতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, আর জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল, ইনশাআল্লাহ। Chill, bro. Check the mic and make sure it sound right, boys.